নমস্কার, স্বাগত একেবি টিভির অ্যাস্ট্রোলজিক্যাল শোতে। আমরা আজ আবারও হাজির হয়েছি আরেকটি নতুন পর্ব নিয়ে। আজ আমাদের যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো মানব জীবনে জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রের প্রভাব। আমাদের সঙ্গে আজ স্টুডিওতে রয়েছেন ডক্টর কাল ভৈরবাদিত্য শাস্ত্রী, জ্যোতিষশাস্ত্রী এবং বাস্তুবিদ। নমস্কার, আপনাকে স্টুডিওতে স্বাগত। নমস্কার। আমি সকল দর্শক শ্রোতা বন্ধু যারা আছেন, যারা এই অনুষ্ঠান দেখবেন, তাদের মধ্যে বিদ্যমান ব্রহ্মাণ্ডের সেই শক্তিকে আমি প্রণাম জানাই। আপনারা ভালো থাকুন। আমাদের দর্শকদের অনেকেরই জানার ইচ্ছে থাকে যে মানব জীবনে জ্যোতিষবিদ্যা আমাদের কিভাবে কাজ করে। দেখুন, জ্যোতিষবিদ্যা যেটা আমরা বলি বেসিক্যালি এটা একটা বিজ্ঞান। তো এখন এই কথাটা প্রসঙ্গে যদি আমি একটু বলতে যাই, তাহলে একটা কথা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব যে ধরুন একটা শিশু সন্তান যখন জন্ম নেয় এবং আমরা যখন তার জন্মকুণ্ডলী তৈরি করি, যেটাকে আমরা হরোস্কোপ বলি, বেসিক্যালি জিনিসটা কি, এই তারিখে এই মুহূর্তে যখন তার জন্ম হলো সেই সময় ব্রহ্মাণ্ডের মধ্যে, ইউনিভার্সের মধ্যে তারাদের, নক্ষত্র, গ্রহের যা পজিশন, যে ম্যাপ ছিল, সেই ম্যাপের প্রতিচ্ছবিটাই হচ্ছে হরোস্কোপ। এবং তারই প্রভাব আমরা বিবেচনা করে ওই জাতক বা জাতিকার আমরা সারা জীবন আমরা সেটা বিচার করে যাব, গণনা করে যাব। এটা হচ্ছে প্রথম কথা। এবং আপনি একটা কথা শুনে থাকবেন যে বলা হয় যে আজকে এই মুহূর্তে এই গ্রহের পজিশনটা ভালো চলছে না, এই গ্রহটা অমুক গোচরে চলছে। ব্যাপারটা আসলে কি? এটা সিম্পল জিনিস। সেটা হচ্ছে গ্রহের নিজের ঘরে, আমরা যখন নিজের ঘরে থাকি আমরা তখন কি হই? খুব শক্তিশালী হই। যখন আমরা কোনো আত্মীয় বা কোনো আপনজনের বাড়িতে যাই, যদিও বা নিজের নয়, তার মানে মিত্র ঘরে যাচ্ছি, তো নিজের ঘরে বলটা আমার সবচেয়ে বেশি। মিত্র ঘরে গেলে বলটা একটু কম, কিন্তু আছে। কিন্তু আপনাকে যদি একটা শত্রু বা আপনার অপরিচিত কোনো জায়গাতে যান, আপনি ইনসিকিউর ফিল করতে থাকবেন এবং তখন আপনার বলটা বা ক্ষমতাটা কমে যাবে। একেবারে ব্যাপারটা ঠিক একই রকম। আবার বর্তমান বা আধুনিক বা টেকনোলজি ডমিনেটিং সমাজ ব্যবস্থায় এর গ্রহণযোগ্যতা কতটুকু? দেখুন, গ্রহণযোগ্যতা বলতে আমি যদি বুঝি, দেখুন আজকের দিনে আমাদের এই যে ব্যস্ততম জীবন, আমাদের যে আধুনিক সমাজ ব্যবস্থা, সবাই আমরা খুব ব্যস্ত। কিন্তু ব্যস্ত বলেও কি আমাদের এই বিদ্যা বা এই বিজ্ঞানের কি আমাদের কোনো গ্রহণযোগ্যতা বা তার কোনো অ্যাপ্লিকেশন বা ইমপ্লিমেন্টেশন হবে না? অবশ্যই হবে। দেখুন কীভাবে আমি বলছি। আমরা তো একটা জিনিস বুঝি বা জানি যে আমরা তো লিভিং অবজেক্ট। আমাদের মধ্যে একটা জীবন্ত সত্তা আছে, যে সত্তাটাকে আমরা বলি যে আমাদের ইউনিভার্সের সেই পরম শক্তি থেকে একটা ছোট্ট শক্তি আমরা সবার মধ্যে বিদ্যমান। তো এই যে আমাদের যে লিভিং এনার্জিটা, যেটাকে আমরা বলি আত্মা বা সোল, তো আমাদের যে মানব দেহের মধ্যে আমরা বেসিক্যালি 7টা চক্র থাকে। যেমন সবচেয়ে নিচে থেকে যদি শুরু করি, যেমন মূলাধার চক্র, স্বাধিষ্ঠান, আমাদের মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, সহস্র চক্র। তো এই 7টা চক্র দিয়ে পুরোটা এনার্জির বেল্ট তৈরি হচ্ছে, যেমনটা আমাদের পৃথিবীর ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। এবার এই 7টা যে চক্র আছে তাদের রিপ্রেজেন্টেটিভ কালার থাকে এবং এর ভিত্তিতে, কালারের ভিত্তিতে আমরা গ্রহগুলিকেও রিপ্রেজেন্ট করতে পারি, তার সাথে একটা লিঙ্ক থাকে। তো যখন আমাদের কোনো বলি যে আমরা মানে বিচার করতে গিয়ে বলি যে আপনার তো অমুক গ্রহের অবস্থাটা ভালো না, সেটা প্রতিকার দরকার। এবং এটা প্রতিকার করছি মানে কি, নিশ্চয়ই আপনি কোনো কালার ওরিয়েন্টেড স্টোন, জ্যামস্টোন করছেন। যেমন ধরুন এখন একটা কথা বলছি, যেমন রবির প্রতিকার দিচ্ছি, রুবি তার মানে চুনি। তো চুনির রং আমরা জানি, তা লাল বর্ণ হয়। তাহলে এবার এই রঙের ব্যালেন্সিং তার শরীরে দরকার, ওই চক্রটাকে ব্যালেন্স করার জন্য, শক্তিশালী করার জন্য। একই রকমভাবে যে গ্রহের ওই চক্র সংক্রান্ত তার ডিস্টারবেন্স বা ডিসব্যালেন্স থাকবে, ওটা প্রতিকার করে কালার থেরাপির মাধ্যমে আমরা তাকে প্রতিকার বা ব্যালেন্স করার চেষ্টা করি। এটা হচ্ছে একরকম চিন্তাধারা। তারপর আবার আরেক রকম চিন্তাধারা আসে, যে আমরা বলে থাকি বিচার করতে গিয়ে কুণ্ডলী, যে আপনার তো চকের মধ্যে এরকম যোগ আছে, এরকম দোষ আছে। তো দোষ শব্দটাকে আমি একটু আলাদা রাখি, আমি যোগের কথাটাই বলি।
তো যোগ হলে কি হবে? ভালো যোগ হলে ভালো অপরচুনিটি তৈরি হবে, খারাপ যোগ হলে খারাপ কিছু হওয়ার সম্ভাবনা থাকবে। এবার প্রশ্নটা হচ্ছে, খারাপ কি হবেই হবে? দেখুন, খারাপ হওয়া বা না হওয়াটা নির্ভর করে হচ্ছে আমাদের প্রচেষ্টার উপরে, আমাদের কর্মের উপরে, আমাদের অভ্যাস, আমাদের জীবনযাত্রার উপরে। আমাদের অভ্যাস জীবনযাত্রা যদি সুসংহত হয়, সাবলীল হয়, ডিসিপ্লিনড হয়, তাহলে অনেক খারাপের মধ্যে ভালো হতে বাধ্য। কিন্তু তাহলে ওই খারাপ যোগটা থাকা সত্ত্বেও, ধরুন এখন বললাম, যা কেউ বললো আপনাকে যে আপনার ফাঁড়া আছে বা দুর্ঘটনা হওয়ার কোনো প্রবণতা আছে, আপনি সাবধানে চলবেন। আপনি শুনলেন, এবার শুনে আপনি শ্রোতা হিসেবে শুনে ব্যাপারটাকে কীভাবে মাথায় প্রসেসিং করলেন সেটাও কিন্তু ম্যাটার করে। আপনি বিশ্বাস নাও করতে পারেন, আবার আপনি বিশ্বাস করে একদম সাবলীলভাবে আপনি সতর্ক হলেন। আবার অনেকে আছে এতটাই মানসিক দুর্বল যে বিশ্বাস করে সে আরও ভেঙেই পড়ল। তো এবার এই বিষয়গুলি নির্ভর করে একদম ব্যক্তি ব্যক্তি বিশেষে। তাহলে প্রতিকার কিন্তু আমাদের অনেক কিছুরই ফাড়া থেকে কাটাতে পারে, মানে আপনার কথা থেকে সেটাই বোঝা যাচ্ছে। আমরা যদি প্রতিকার, জ্যোতিষশাস্ত্রের কথা মেনে যদি আমরা প্রতিকার করার চেষ্টা করি। দেখুন, প্রতিকার ব্যাপারটা কি জানেন তো? প্রতিকারটা কিন্তু সবসময় খালি একটা মাধ্যমে হয় না, প্রতিকারের অনেক রকম উপায় থাকে। আমি যদি বলি, ধরুন আপনি আমার সাথে আলোচনা করছেন, আমি আপনাকে এমন একটা ভালো সাজেশন দিলাম যেটা আপনি মনপুত হলো, গ্রহণযোগ্য হলো, আপনি শুনে আপনি কাজে লাগালেন, দেখলেন এটাতে ফল পেলেন, এটাই প্রতিকার। আচ্ছা আচ্ছা। এবার ধরুন বিষয়ভিত্তিক বা বিষয়ের গভীরতা অনুযায়ী প্রতিকারের বিশেষ তৈরি হয়। যার জন্য ধরুন জেমস ওরিয়েন্টের প্রতিকার দরকার, বা সেটা সামর্থ্যের উপরে নির্ভর করে, তার জন্য সেটা হবে। কেউ ধরুন রুদ্রাক্ষ দিয়ে প্রতিকার করছে, কেউ ধরুন ক্রিস্টাল দিয়ে প্রতিকার করছে, কেউ ধরুন মন্ত্রের মাধ্যমে প্রতিকার করছে, কেউ ধরুন জপ সাধনা ভক্তির মাধ্যমে প্রতিকার করছে। কারণ আমাদের শাস্ত্রের মধ্যে আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের কর্মযোগ, রাজযোগ, ভক্তিযোগ এগুলির উল্লেখ আছে। এবার যে মানুষটা জীবনে যেরকমভাবে চলাফেরা করবে, যতটা শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারবে, তার ততটাই ভালো হবে। এবার আরেকটা বিষয় হচ্ছে কি, দেখুন আমি যেহেতু কথাটা উঠেছে, মন্ত্র নিয়ে আমি একটু কথাটা দর্শক বন্ধুদের একটু বলতে চাইব। দেখুন, মন্ত্র যে সংজ্ঞাটা আমি যদি বলি একদম সাধারণ ভাষায়, মন্ত্র যে, এটাকে বলতে পারেন একটা মানে কোডেড ল্যাঙ্গুয়েজ। আমরা যেমন বলি না যে আমাদের ঈশ্বরের যে শক্তি বা তার যে পরমেশ্বরের যে শক্তিটা কতগুলি শব্দ রাশির মাধ্যমে তাকে আমরা আবদ্ধ করে রেখেছি, তাকে বেঁধে রেখেছি। এবার যখন আমাদের আমাদের ব্রহ্মাণ্ডের মধ্যে আমাদের শক্তি, যে বিভিন্ন রকম শক্তি থাকে, আলোক শক্তি, শব্দ শক্তি, বায়ু শক্তি, এবার এই শক্তিগুলি তো আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। তো যখন সাউন্ড, মানে আমরা উচ্চারণ করছি কোনো একটা ভালো মন্ত্র, যে কোনো একটা ভালো মন্ত্র উচ্চারণ করছি, যেমন ধরুন ওম নমঃ শিবায়, ভগবান শিব শঙ্করের আমরা পঞ্চাক্ষর মন্ত্র স্তোত্র পাঠ করছি বা বলছি। এই ওম নমঃ শিবায় মন্ত্র যতবার আপনি বলতে থাকবেন, তার মানে এই মন্ত্রটাকে আপনি ডিকোড করছেন। উচ্চারণ করা মানে তাকে ডিকোড করা। কোথায় করছেন? ব্রহ্মাণ্ডের মধ্যে। তাহলে আপনি যতবার সজোরে এবং সশব্দে আপনি মন্ত্রটাকে বারবার উচ্চারণ করতে থাকবেন, পুনশ্চারণ করতে থাকবেন, এবং একটা পর্যায়ে গেলে দেখবেন এই ভালো মন্ত্রের প্রভাবটা আপনার শরীরের মধ্যে, মনের মধ্যে পড়তে শুরু করবে, এবং ধীরে ধীরে দেখবেন আপনার জীবন যে শৈলীটা, এটা অনেকটাই পরিবর্তন হতে থাকবে। এবার কিছু কিছু সাধারণ মন্ত্র থাকে যেগুলি খুব কমন হয়। আবার যারা একটু গভীরভাবে কিছু করতে চাও, সেই ক্ষেত্রে গুরুর নির্দেশ বা গুরু, যেহেতু বিদ্যাটাই গুরুমুখী বিদ্যা, সেটার খুব প্রয়োজন হয়। তো আমাদের জীবনে জ্যোতিষশাস্ত্রটা বেসিক্যালি দেখুন, আমরা গণনা করার জন্য এটা একটা একদম পিওরলি একটা ক্যালকুলেশন, এটা গাণিতিক বিদ্যা। যেমন থিওরি থাকে, প্র্যাকটিক্যাল থাকে, ঠিক একইভাবে জ্যোতিষশাস্ত্রের মধ্যে আমাদের থিওরি আছে, প্র্যাকটিক্যাল আছে। এবার ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি, দেখুন আপনি ডাক্তার কাছে যাবেন, মনে করুন আপনার জ্বর হয়েছে। আমরা জানি সবাই জ্বর একটা কমন সিমটম। এবার ডাক্তারবাবু যদি আপনাকে দেখবেন যখন, তখন নিশ্চয়ই আপনাকে চট করে আপনাকে ওষুধ প্রেসক্রাইব করতে চাইবে না, যদি একটু গম্ভীর কোনো সিচুয়েশন থাকে। তো জ্বর কী কারণে হলো জ্বরটা, সেটা জানার জন্য কি করবে? আপনাকে কিছু টেস্ট দেবে। তাহলে ওই টেস্টগুলি আপনি প্রথমে করালেন। টেস্ট রিপোর্ট দেখার পর ওটার উপরে ভিত্তি করে ডাক্তারবাবু আপনাকে ওষুধ প্রেসক্রাইব করছে। দ্যাট ইজ কল্ড রেমেডি। প্রথম হচ্ছে অ্যানালাইসিস করলো, আপনাকে বুঝলো, পারসেপ্ট করলো, প্রসেসিং করলো, ডায়াগনোসিস করলো, তারপর আপনাকে রেমেডিটা দিল।
আপনি যখন একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন যাবেন, তার তখন সম্পূর্ণ দায়িত্ব, আমি বলবো এটা অ্যাকাউন্টেবিলিটি আমাদের, যে প্রথম কথা হচ্ছে আপনার ছক যে তথ্যটাই অ্যাভেলেবেল থাকে, কারোর ডেট অফ বার্থ টাইম থাকে তখন এটাকে খুব ডিটেইলি ক্যালকুলেশন করা যায়। কারোর যদি ধরুন ডেট অফ বার্থ অনেকের মিস হয়ে যায় বা থাকে না, সঠিক থাকে না, তখন হস্তরেখার মাধ্যমে বা অন্য উপায়ে তাকে গণনা বা বিচার করতে হয়। এবার ধরুন আমি প্রথম আপনার ছকটাকে দেখে বিচার করলাম, বিচার করার পর আমি কিন্তু একাই ব্যক্তি যে নাকি সবগুলি কাজ আমাকে করতে হচ্ছে দায়িত্ব সহকারে। প্রথমত আপনার গণনা করা, দ্বিতীয়ত হচ্ছে আপনাকে বিচার করা, তৃতীয়ত হচ্ছে আপনি যে একটা মনের মধ্যে একটা বোঝা নিয়ে আমার এখানে এসেছিলেন, সে বোঝাটাকে কিছুটা হলেও হালকা করা আমার কথার মাধ্যমে। তো এখানে অনেকটা বিষয় নির্ভর করে। লাস্ট হচ্ছে আপনার ঠিক সমস্যাটা কি, সেই সমস্যাটাকে নির্বাচন করে নির্ধারিত করে তাকে সঠিকভাবে একটা রেমেডি দিয়ে আপনাকে কিছুটা সহায়ক করে তোলা। দেখুন পৃথিবীর কোনো অ্যাস্ট্রোলজার কোনো তান্ত্রিক কখনো ভাগ্য পাল্টাতে পারে না, একটা কথা মাথায় রাখবেন। কি করতে পারে? গণনা বিচার করতে পারে এবং আপনাকে পথ দেখানোর কাজটা এবং কিছুটা যাতে সহায়ক হয়। বড় হওয়ার ছিল, অল্পেতে হয়ে যাবে, কিন্তু হবে কিন্তু ঠিক। কেন? এটাই আমাদের ডেস্টিনি। কিভাবে তৈরি হয়েছে? তৈরি হয়েছে পূর্বজন্মগুলির কর্মের ভিত্তিতে, ঋণ সঞ্চিত হতে হতে হয়েছে। তো আমরা তো আজকে দিনে কি করি? আমরা যা দেখি তাই বিশ্বাস করি, যা আমরা দেখি না সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তো এর জন্য বলছি, দেখুন আপনি বিচার করুন, আপনি নিজে বোঝার চেষ্টা করুন, এবং সেটা তখনই সম্ভব হবে যে সত্য দর্শন। সত্য দর্শন করতে গেলে কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ সত্য দর্শন কিন্তু খুব সহজে বা কোনো উপায়ে তৈরি হয় না। স্বয়ং স্বামী বিবেকানন্দ ভগবান দর্শনের জন্য দাঁড়ে 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 ঘুরেছিলেন, শেষ পর্যন্ত আমাদের পাগল ঠাকুরের কাছে গিয়েই কিন্তু মার দর্শন করতে হয়েছিল। সত্য দর্শনের জন্য সেই রকমভাবে খাটখাটনি করতে হয়। আমরা কিন্তু খুব সুন্দর আলোচনায় রয়েছি, কিন্তু এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির। বিরতির পর আবারও ফিরে আসছি আমাদের আলোচনায়। কিন্তু তার আগে বলে রাখি আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে, আপনারা যারা বাস্তু উপকরণের বিভিন্ন জিনিস আপনারা ক্রয় করতে চান, আমাদের দুর্গা চৌমুহনী স্থিত দুর্গা অ্যাপার্টমেন্টের নিচতলায় কিন্তু রয়েছে বাস্তু উপকরণ শপে। আপনারা চাইলে ওখানে গিয়েও নিয়ে আসতে পারেন, অথবা অনলাইনে যোগাযোগ করে বা ফোন নাম্বারের সাহায্যে বুকিং করেও নিতে পারেন। তার জন্য ফোন নাম্বারটা বলে দিচ্ছি, 6909268541। এই ফোন নাম্বারে ফোন করে আপনারা যোগাযোগ করতে পারেন। এখন সময় বিরতির। ফিরে আসলাম বিরতির পর। আমরা যে বিষয়টায় কথা বলছিলাম, এখন জ্যোতিষবিদ্যা তো আমরা জানতে পারলাম। এখন যদি আমরা বাস্তুশাস্ত্রটা জানতে চাই, তাহলে বাস্তুশাস্ত্র বিষয়টা কি? দেখুন বাস্তু শাস্ত্র নিয়ে যদি আমরা প্রথম ভাবি, তো প্রথম যে শব্দটা বাস্তু, বাস্তু মানে হচ্ছে এমন একটা গণ্ডিবদ্ধ জায়গা যেখানে মানুষ তার পরিজন নিয়ে সব কিছু তার জীবনযাত্রা সে পালন করতে পারবে। তো এবার বাস্তুর মধ্যে দেখুন, যখন আমরা কোনো বাসস্থান তৈরি হয়, তো বাসস্থান আগেকার দিনে যখন তৈরি হতো কী হতো, বাসস্থানের মধ্যে একটা অনেকটা বড় জমি থাকতো, তো ঘর থাকতো, গাছ, বাগান, পুকুর, ধানের জমি এরকম থাকতো।
আবার আজকের দিনে শহরের যে আমাদের ব্যবস্থা, সেখানে খুব ছোট্ট জায়গা থাকে, ছোট্ট পরিসর। যদি কারো নিজের জমি হয় তাহলে ছোট পরিসর করে সেটার মধ্যে ঘর তৈরি করতে পারে। আবার আরেকটা রয়েছে কি, আমাদের সেই ফ্ল্যাট সিস্টেম, যেখানে মাল্টি স্টোরের বিল্ডিং থাকবে, একই ফ্লোরে 4টা পার্ট করা হবে। তো এই যে বিভিন্ন সময়ের সাথে সাথে বিভিন্ন রকম যে এই ইভলিউশনটা হলো, এটার সাথে সাথে কিন্তু বাস্তুশাস্ত্রের যে বিচার ব্যবস্থা, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। কীরকম দেখুন, আজকে আমি আপনার একটা জমি, নিজের বাড়ি, তার মধ্যে আপনি বাড়ি করবেন, তো তার ক্ষেত্রে বাস্তুর বিচারটা কিন্তু হবে একরকম। আবার যখন আপনি ফ্ল্যাট সিস্টেমের মধ্যে যখন যাবেন, তখন কিন্তু বাস্তু বিচারটা হয়ে যাবে আরেক রকম। কীরকম দেখুন, আমরা বাস্তুটার মধ্যে যখন আমরা কোনো ঘর তৈরি করি, তো সেটার ক্ষেত্রে প্রথম আমরা যেটা মাথায় রাখতে হয় সেটা হচ্ছে আমাদের যে প্রথম শক্তি, যেটা হচ্ছে সৌররশ্মি, সূর্যের শক্তি এবং আলো আমাদের যাতে ঠিকভাবে আমরা পেতে পারি। বায়ু প্রবাহ যাতে আমার ঘরের মধ্যে সুন্দরভাবে হতে পারে। এবং আরেকটা হচ্ছে, যেমন আমরা বলা হয় যে আমাদের বাস্তুর মধ্যে যে আমরা জানি যে আমাদের টোটাল এখানে 8টা দিক আমরা ফলো করছি: পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, ঈশান, অগ্নি, নৈঋত এবং বায়ুকোণ। তো প্রত্যেকটা দিক এবং কোণার একটা সিম্বলিক দেবতা থাকে এবং তত্ত্ব থাকে। তত্ত্ব, আমরা পঞ্চতত্ত্বের ব্যাপারে নিশ্চয়ই শুনেছি। তো এবার এই যে তত্ত্বগুলি, এটা এক একটা এনার্জিকে রিপ্রেজেন্ট করে। যেমন ধরুন, আমরা বলি ঈশান কোণ। ঈশান কোণের মধ্যে, তার মানে উত্তর পূর্ব কোণটা হলো ঈশান কোণ। ঈশান কোণের মধ্যে জল বিষয়ক কোনো বিষয় রাখলে খুব ভালো হয়, কারণ এটা বৃহস্পতি গ্রহের রিপ্রেজেন্টেটিভ। আরেকটা হচ্ছে এখানে আমরা তার জন্য, এবং আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে বাস্তুপুরুষের যে গঠনটা, সেটা যদি আপনি লক্ষ্য করবেন যে সে উপর করে শোয়া, মানে উল্টা শোয়া। তো মাথাটা থাকে ঠিক ঈশান কোণে, তারপর দুটো পা নিচের দিকে ভাঁজ করে রাখা এবং দুটো হাতও নিচের দিকে ভাঁজ করে রেখে কোমরের মধ্যে করা, আর পা দুটো পেছন দিকে, যেটা নৈঋত কোণের দিকে গেছে, সেগুলো একটু ভি শেপ দেখবেন। তো এবার পুরোটা যে বাস্তুপুরুষের যে মানে চিত্রটা হয়, তার মধ্যে দেখবেন যে মাথাটা হচ্ছে ঈশান কোণে। তো এবার একটা কমন সেন্স, যদি ঈশান কোণ, এবার ধরুন আপনার মাথার মধ্যে আমি খুব বোঝা তুলে দিলাম, আপনার কষ্ট হবে। তার মানে বাস্তুপুরুষের মাথা হতে হবে একদম ফ্রি। আমি কোনো ভারী বা কোনো খুব ভারী কোনো জায়গা বা ভারী কোনো জিনিস আমি এখানে রাখতে পারবো না বা করতে পারবো না। এর জন্য বলা হয় ঈশান কোণে কখনো সিঁড়ির ঘর করতে নেই। ঈশান কোণে যদি সিঁড়ির ঘর করা হয়, তাহলে বাড়ির যারা যারা বাস করবে তাদের ক্ষতি হবেই হবে। দ্বিতীয়ত হচ্ছে ঈশান মাথা আমাদের পবিত্র স্থান। ঈশান কোণের মধ্যে কখনো কোনো টয়লেট বা শৌচালয় করতে নেই। নেক্সট হচ্ছে, আমি আরেকটা কর্নারে যদি চলে যাই, সেটা হচ্ছে অগ্নিকোণ, ঠিক অপোজিট কর্নারে, ঈশান অগ্নি, দক্ষিণ পূর্ব কোণাতে। এবার ওই জায়গাটাকে কি রিপ্রেজেন্টেটিভ? আমরা বলি সেখানে রান্নাঘর করার জন্য। এবার প্রশ্ন হচ্ছে কেন এখানেই আমরা রান্নাঘরটা করব? দেখুন, সূর্য যখন ওঠে, আপনারা দেখবেন, আমরা ভূগোল সবাই পড়েছি, একটু অ্যাঙ্গেলে উদিত হচ্ছে, একদম পুরোপুরি অ্যাক্সিসে থাকে না কিন্তু। তো সূর্য উঠে যখন সকালবেলা আমাদের ঠিক 7টা যখন বেজে যায়, তখন দেখবেন হালকা দক্ষিণ পূর্ব কর্নারটার মধ্যে সে ঘেঁষছে। তার মানে আপনি দিনের ঠিক শুরু থেকেই হিটটা খুব পাচ্ছেন কোথায়? অগ্নিকোণে পাচ্ছেন। এবার অগ্নিকোণে তো নিশ্চয়ই আমরা, মানে যেখানে আমরা খুব যেমন রান্নাঘরে তো আমরা নিশ্চয়ই কোনো আরামদায়ক কোনো কাজ করব না, বা আমরা শয়ন করব না বা খাবো না, ঠিক আছে? এবার ওই জায়গাটাকে এর জন্য নির্বাচন করা হয়েছে, রান্না করার জন্য। ওইখানে অগ্নি প্রজ্বলন হবে। তো এর জন্য আগের দিনে যখন দেখবেন আমাদের ঠাকুরমা দিদিমারা কী করতেন, যখন কোনো উনুন থাকতো, সেখানে অগ্নিদেবতাকে প্রজ্বলন করার সময়, মানে রান্নার সময় হলেও প্রথম আগে পুজো দিয়ে নিত বা ধূপধুনা দিয়ে নিত, গোবর দিয়ে আগে জায়গাটাকে মুছে নিত। এটা হচ্ছে একটা সিম্বলিক, ঠিক আছে? আর আমরা এমন কিছু কাজই করতে হবে আমাদের, যেটা নাকি আমাদের পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবে, নাকি নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করবে। তো এবার বাস্তুর প্রথম হচ্ছে দিক ভিত্তিক, যেমন আমাদের কিছু পজিশনিং থাকে,
বিভিন্ন রকমের থাকে। যেমন আমি নৈঋত কোণে যদি বলি, নৈঋত কোণটার মধ্যে আমাদের সূর্যের যে আলোর যে প্রভাবটা তুলনামূলক পূর্ব থেকে কম থাকে, এবং আমাদের বাতাসটা কিন্তু ঠিক দক্ষিণ থেকে কিন্তু উত্তর দিকে কিন্তু ফ্লো হচ্ছে। তো এবার শয়ন কক্ষটা যদি আপনি নৈঋত কোণে যদি করেন, আমাদের বেডরুম যেটা বলছি, তাহলে আপনি আলো বাতাস দুটোই পাচ্ছেন। তো যখন আলো বাতাস দুটো আপনি পাবেন, তখন তার মানে কি আপনার সম্পূর্ণ শরীরের যে এনার্জিটা বা মনটা ফুরফুরে থাকবে। তো এটা কার সাথে রিলেটেড? আমাদের প্রকৃতির এনার্জির সাথে। তো এর জন্য বলা হয়, দেখবেন অ্যাকচুয়ালি কথার সাথে কথাগুলো জুড়ে যাচ্ছে। মানে আজকের দিনে আমি লক্ষ্য করি যে আমাদের এই ব্যবস্থাতে বাচ্চারা মানে স্কুল কেন্দ্রিক বা তাদের লাইফে খুব বিজি, আমরাও তাদেরকে আমাদের মতো করে গড়ে তুলছি ঠিক, কিন্তু একটা বিষয় আমাদের মনে রাখা দরকার যে মাটিটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি ধরুন কালকে সকালবেলা গিয়ে পায়ে থেকে জুতোটা খুলে একটা মাটির মধ্যে আপনি পা রাখলেন, আপনার অনুভবটা আপনি চিন্তা করুন। বা লাস্ট আপনি ভাবুন, যারা আমরা শহরে থাকি, আমি বিশেষত তাদের কথা বলছি, যে আমরা লাস্ট কবে মাটিতে পা রেখেছিলাম। তো মাটিটা আমাদের হচ্ছে একটা তত্ত্ব। মাটিতে আমরা যদি দেখি যে আমরা যদি খেলাধুলা করি বা আমরা মাটিতে হাঁটা চলা করি, আমরা এখানে সময়টা একটু কাটার চেষ্টা করি, দেখবেন আপনার এনার্জিটা অনেক রকমভাবে ভালো তৈরি হচ্ছে। আর যখন আমরা আমরা চেষ্টা করব যে আমাদের যারা আমাদের বাচ্চারা আছে তাদেরকে যদি আমরা একটু মাঠমুখী করতে পারি, যেমন আমরা ছোটোবেলা আমরা ছিলাম, তো সেটা দেখবেন তার শরীর এবং মন দুটোকে শক্তিশালী করছে। কারণ আজকের দিনে একটা জিনিস লক্ষ্য করেছি আমি, সাইকোলজিক্যাল এবং হাইপারটেনশন ওরিয়েন্টেড যে প্রবলেমগুলি খুব বাড়ছে। তা আপনি অন্য যোগ বা দর্শকতা এটা ছেড়ে দিন, আমাদের জীবনে আমাদের ওয়ার্কিং স্ট্রেস বলুন বা আমাদের চাহিদা বলুন, সেটাকে আমরা মিট করতে গিয়ে ধরতে গিয়ে আমাদের কিন্তু হাইপারটেনশন এবং স্ট্রেস, ডিপ্রেশন এগুলি খুব বাড়ছে। তো এটা কিন্তু আমাদের আগামী যে সময়গুলির জন্য খুব ভালনারেবল, এটা আমাদের খুব মাথায় রাখা দরকার। আরেকটা কথা আমি বলতে চাইবো, যেটা খুব বিশেষত আমাদের বলা হয়ে থাকে যে আমরা কোন দিকে মাথা দিয়ে আমরা শয়ন করব। তো বলা হয় যে আমরা দক্ষিণ দিকে মাথাটা দিয়ে শুলে খুব ভালো। কারণ আবার আরেকটা কথা বলা হয় যে কোনো ব্যক্তি মৃত্যুর পর তাকে কিন্তু উত্তর দিকে মাথা দিয়ে শোয়ানো হয়। এবার কারণটা কি? কারণটা খুব সিম্পল। আমরা সবাই ভূগোল পড়েছি। আমাদের যে পৃথিবীর যে ম্যাগনেটিক যে ফিল্ড লাইনগুলি হয়, উত্তর দিক থেকে বেরিয়ে দক্ষিণ দিকে যায়। এবার আমরা জানি যে সমমেরু বিকর্ষণ করে আর বিষমমেরু আকর্ষণ করে। এবার দেখুন, উত্তর দিক থেকে যখন ওই এনার্জিটা ফ্লো হচ্ছে, উত্তর দিক থেকে আপনি যখন ওই দিকে মাথা দিবেন, আপনার এনার্জিটা কি ওই দিকটাতে টানবে কিন্তু। আর যখন আপনি ঠিক দক্ষিণ দিকে মাথাটা দেবেন, তখন কিন্তু উল্টো হয়ে যাবে। আমি কথাটা বুঝতে পেরেছি কথাটা? একদম একদম। তাহলে আমরা তখন এনার্জি আমরা খুব ভালো ফিল করব। এবার আপনি পরীক্ষা করে দেখতে পারেন যে আপনি ক্রমাগত ধরুন 5 দিন 7 দিন আপনি উত্তর দিকে মাথা দিয়ে শুয়ে দেখলেন, আপনি দেখবেন আপনার এনার্জি আস্তে আস্তে ডাউন হতে থাকবে। কারণ আমাদেরও কিন্তু বডিকে চার্জ আপ করতে হয় বিভিন্ন উপায়ে। এবার দেখুন, আমরা বলে থাকি না যে উনি খুব মানে সিদ্ধ পুরুষ, উনার না খুব তেজ। এটা কিভাবে হয়? কেন সবার হয় না এটা? কিভাবে তৈরি? ওনাকে কি ভগবান আলাদা করে কোনো কিছু দিয়ে গেছে? নিশ্চয়ই না। দেখুন, এটা হচ্ছে চর্চা এবং অভ্যাস। কিসের অভ্যাস, কিসের চর্চা? মন্ত্র এবং জপ। ভালো মন্ত্র, গুরু আমরা সবাই যারা আমরা নাম নিয়েছি বা বীজ মন্ত্র যাদের আমাদের গুরুরা দিয়েছেন, আপনারা যদি মন দিয়ে নিয়ম করে যদি বাড়িতে 10 থেকে 15 মিনিট একটা আসন পেতে বসে শুদ্ধ মনে শ্বাস প্রশ্বাসটাকে স্বাভাবিক রেখে মনটাকে শান্ত করে সেই মন্ত্র যদি জপ করতে পারেন, দেখবেন আপনার নিজের শরীরের শক্তিটা কতটা ইমপ্রুভ হচ্ছে। আপনার মধ্যে যে একটা দুর্বলতা, সেটা চিন্তা হতে পারে, কোনো বাস্তব সমস্যা হতে পারে, দেখবেন আস্তে আস্তে এগুলি শুধরাতে শুরু করবে, কমতে শুরু করবে। তো এটা খুব ইম্পর্টেন্ট আমাদের চার্জ আপ করাটা। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, আপনি যেহেতু দিক নিয়ে কথা বললেন, হুম। আমাদের ঘরে যে আমরা আসবাবপত্রগুলো রাখবো, হুম। সেগুলোর কি দিক নির্ণয় বাস্তুশাস্ত্রের মতে মানে আপনারা কি এটা দিক নির্ণয়টা কিভাবে করলে ভালো হয়? আমি যেই কথাটা প্রথমে বললাম যে বাস্তু পুরুষের বিষয়টা, বাস্তু পুরুষের মাথা যেমন আমরা বেশি লোড দিতে পারবো না, ঠিক তদ্রূপভাবে আমাদের বাস্তু পুরুষের লোডটা বেশি দিতে নৈরিত কোণে, ঠিক অপোজিট। কারণ আমাদের পায়ের মধ্যে
এই মানে জায়গাটার মধ্যে আসবাবপত্রে রাখার ক্ষেত্রেও আমাদের সেটা মাথায় রাখতে হবে। একদম। আপনি যখন ধরুন একটা বেডরুম, এই বেডরুমটাকেও কিন্তু সেই দিকের রেসপেক্টে আপনাকে বিবেচনা করতে হবে। এই বেডরুমে ঘরটার মধ্যে ঢুকলেন, 14 ফিট বাই 12 ফিটের একটা বেডরুম। এই ঘরটার মধ্যে ঢুকে পূর্বমুখ হয়ে দাঁড়ালে যদি আপনি দেখেন পূর্বমুখ এটা, তাহলে ঠিক একইভাবে আপনার বাকি দিকগুলি কিন্তু তৈরি হয়ে যাবে। তখন সেই বিবেচনা করে আপনাকে আপনার ঘরের ভিতরে যে আসবাবপত্রগুলি রাখবেন সেটা রাখতে হবে। যেমন ধরুন একটা বেডরুমের মধ্যে আপনি বেডটা তো সবচেয়ে ভারী হয়, আর একটা দ্বিতীয় ভারী হচ্ছে আমাদের আলমারি। তো বেডটাকে আমি যদি নড়িৎ কোণে যদি একটু চেপে রাখি, যেটা নাকি দক্ষিণ উত্তরে যদি করা যায় ভালো, নতুবা আপনি যদি কোনো পূর্ব পশ্চিমে রাখবেন, রেখে দক্ষিণে শিওর দিতে পারেন, আবার পূর্ব দিকেও শিওর দিতে পারেন, সেটাও হতে পারে। তো সেটা করলেন, আর সেই ভিত্তিতে তারপর হচ্ছে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে জানালার পজিশনটা কোন দিকে আছে, আমাদের আলো বাতাসটা ঠিকভাবে আমাদের ঢুকতে হবে, আমাদের পেতে হবে। তারপর সেটাকে রেখে আপনি আপনার বাকি আসবাবপত্রগুলোকে অ্যাডজাস্ট করুন, যাতে আপনি যখন বাড়িতে মানে ঘরটার মধ্যে ঢুকছেন, যাতে আপনার নিজের চোখেই ধরা পড়বে যে কোনটা আপনাকে ভালো একটা ভাইবস দিচ্ছে, আর কোনটা আপনাকে মনে হচ্ছে যা ব্যাপারটা এলোমেলো লাগছে। আরেকটা হচ্ছে কি, দেখুন আমাদের বাস্তু নিয়ে যেহেতু কথা চলছে, আমি একটা কথা বলতে চাইবো। আমরা প্রায়শই বলে থাকি যে বাস্তুতে দোষ থাকে। ব্যাপারটা আসলে কি? ব্যাপারটা হচ্ছে, দেখুন আমরা কখনো কখনো বলি যে মানে বাড়িতে ঢুকলে ভাল লাগে না, বাড়িই ভাল লাগে। বাড়িতে ঢুকলেই আমাদের মানে মনে হয় এটা জ্বালা শুরু হয়, মনে একাকিত্ব লাগে। তখন আমাদের অনেক রকম খারাপ ভাবনা তৈরি হয় যে আমার সময় খারাপ চলছে, নাকি সময়ে সবারই খারাপ চলছে, নাকি কি চলছে কিছুই বুঝতে পারছি না। যখন দেখবেন আপনি একটা জিনিস ফিল করবেন যে আপনি যে বাড়িটাতে ঘরটাতে থাকছেন, যদি আপনার কাছে একদম এরকম মনে হচ্ছে রিপিটেডলি যে ভাল লাগছে না, বাইরে মনে ভাল লাগছে, ধরে নেবেন যে আপনার বাস্তুতে কোনো দোষ আছে। এবার বাস্তুদোষটা কীরকমের হয় বা কীভাবে তৈরি হয়? প্রথমত হচ্ছে আমাদের বেসিক কিছু শৃঙ্খলাবদ্ধ জিনিস আমাদের মেনটেন করতে হবে। যেমন ধরুন আমরা সকালবেলা উঠে প্রথম আপনি পাটাকে বিছানা থেকে রাখার আগে আপনি বিছানাতে বসুন, মাথাটাকে উঠিয়ে বসে প্রথম ইউনিভার্সের কাছে চোখ বন্ধ করে শান্ত চিত্তে প্রার্থনা করুন, এবং আপনি চোখ বন্ধ করে কল্পনা করুন যে আপনার জীবনে যা সমস্যা আছে সেই সমস্যাগুলি মিটে গেছে। আপনি এটা কল্পনা করুন। শুনতে একটু কেমন কেমন লাগবে, কিন্তু ব্যাপারটা আপনি করে দেখুন। এটাকে বলা হয় ম্যানিফেস্টেশন টু দ্য ইউনিভার্স। আপনি ইউনিভার্সের কাছে ম্যানিফেস্টেশন করছেন যে আমার জীবনে আমাদের যে সমস্যাগুলি সেগুলি মিটে যাচ্ছে। তারপর আপনি পাটাকে নিচে রাখুন, রেখে আপনার যেখানে দেবতার মন্দির আছে, ঠাকুর যেখানে বসেন সেখানে আপনি নমস্কার করুন, প্রণাম করুন। দেখবেন অটোমেটিক আপনার মনের যে ভাবনাটা পরিবর্তন হয়ে গেছে ততক্ষণ। তারপর আপনি আপনার প্রাতঃকৃত্য সারুন, আপনার সব কিছু সারুন, স্নান করুন, তারপর আপনার ঘরের পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পুজো পার্বণ করুন, করে আপনার নিয়মিত যে নিত্য যে কাজগুলি থাকে সেগুলি আপনি করতে থাকুন। দেখুন এই প্রথাতে আস্তে আস্তে আপনার ঘরের ভাইব্রেশন চেঞ্জ হতে শুরু করবে। আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা যে মানে বাড়িতে আমরা ভালো অভ্যাস বলতে আমি কীরকম বোঝাতে চাইছি, ধরুন এই একটা কথা বলি না যে মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যায়। আসলে কি বাস্তবে আমরা বলি যে মানে ঠাকুরের কোনো এনার্জি ওখানে বসে আছে, মানে ঠাকুর কি স্বয়ং বসে আছেন না, তো উনি একটা প্রতিকৃতি। এবার তাহলে এটা কেন এমন মনে হয়? এত মানুষ যখন মন্দিরে যায়, আমি ম্যাক্সিমাম মানুষ তখন একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে যায়, পজিটিভ এনার্জি নিয়ে যায়, এবং তখন আমরা কি করতে থাকি, আমাদের তখন মানে চেতনার মনে কি থাকে যে আমরা আমাদের ইষ্ট, আমাদের যে দেবতা ওনাকে কল্পনা করে আমরা তাদের প্রতি প্রার্থনা করতে থাকি। মানে আমাদের সেই সোলের এনার্জির সাথে এটা কানেকশন হয়ে যাচ্ছে। কিন্তু ওই মেসেজ ট্রান্সফারের ডেটা পুরো ব্যাঙ্গ হচ্ছে একটা মন্দির। যার জন্য সবাই ভালো চিন্তা করছি, ভালো ভাবনা করছি, ভালো অভ্যাস, ধূপ ধুনো দেওয়া, আমরা সব কিছু উপাচার দিয়ে পূজা অর্চনা করা, তো এতটা যদি পজিটিভ এনার্জি যদি কাজ করে ওই জায়গাটাতে ভালো হতে বাধ্য। এবার একই জিনিসটা ধরুন আপনি যেখানে যাচ্ছেন, হসপিটালে যাচ্ছেন বা কোনো একটা বাজে জায়গাতে গেলেন, সেখানে নিশ্চয়ই আপনার মনের মধ্যে একটা থাকবে, নেগেটিভ ভাবনা থাকবে। তো অবভিয়াসলি ওইখান থেকে আপনি সবসময় নেগেটিভ ভাইবস পাবেন। তো ধারণাটা খুব ইম্পর্ট্যান্ট। আসলে ভাবনাটা কি পজিটিভ রাখতে হবে। একদম।
কারণ পজিটিভ যদি এনার্জি থাকে, পজিটিভ যদি চিন্তা ভাবনা হয়, তবেই একমাত্র আপনার জীবনে সব কিছু পজিটিভ হবে। একটা আজকের এই বিষয় থেকে একটা বিষয় আপনারা ধরে নিন, যে আমাদের চিন্তাধারা এবং উদ্দেশ্যটা আমাদের জীবনের সবচেয়ে আসল। যদি আমাদের চিন্তাধারা এবং উদ্দেশ্য যদি সৎ এবং পজিটিভ হয়, আমরা রিটার্নে পজিটিভ অবশ্যই পাবো। আর যদি নেগেটিভ হয়, তাহলে আমাদের রিটার্নে আমরা নেগেটিভই পাবো। আমি আরেকটা বিষয়ে বলতে চাইবো যে আমরা কখনো কখনো বলে থাকি যে বাস্তুর যে দোষ কাটানোর পরিপ্রেক্ষিতে বলছি। তো বিভিন্ন রকমের, আমি যেটা বললাম যে আমাদের পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে। তো কিছু সিম্বল থাকে, কিছু উপকরণ থাকে। যেমন ধরুন আমরা বাস্তুর মধ্যে আমরা সবাই দেখবেন, আমাদের ঘরের মধ্যে বাসস্থান বলুন, অফিস বলুন, চেম্বার বলুন বা যে কোনো জায়গায় বলুন, আমরা কিছু দ্রব্য উপকরণ আমরা রাখি। এবার ওইগুলির বিশেষত্ব কী? এইগুলি অ্যাকচুয়ালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ম্যাটারকে রিপ্রেজেন্ট করে এবং সেই সম্বলিত যে এনার্জিটাকে অ্যাট্রাক্ট করে। যেমন মানি অ্যাট্রাকশন, পজিটিভ এনার্জি অ্যাট্রাকশন, হ্যাঁ, কাউকে আকর্ষণ করা। এবার ধরুন আপনি সেন্ট লাগালেন, আপনি সেন্ট লাগাচ্ছেন কেন? যাতে সুন্দর গন্ধ, একটা ভালো ভাবনা তৈরি হয়। তো এরকম বাস্তুর যে দ্রব্যগুলি, উপকরণগুলি, যেগুলি আমাদের আমাদের নিত্য জীবনের মধ্যে আমাদের কাজে লাগবে, যেটা পজিটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে বিভিন্ন কারণে, তো সেই উপকরণগুলি আপনারা ব্যবহার করতে পারেন। যেটা আমাদের বলছিলাম, আমাদের দুর্গা চৌমুহনীর যে আমাদের স্টোর আছে বাস্তু উপকরণে, সেগুলি আমরা বিভিন্ন রকম উপকরণ পেয়ে যাবেন। এবং সেই উপকরণগুলি যেটা যার জন্য প্রযোজ্য সেটা বিচার করে এবং সেই বিষয়টাকে যদি রাখেন এবং এটা মেনটেন করতে পারেন, সে পজিটিভ এনার্জিটাকে সে অবশ্যই অ্যাট্রাক্ট করে আপনাকে একটা ভালো জীবন ব্যবস্থা তৈরি করে দেয়। বাহ, এতক্ষণ আমরা কিন্তু খুব সুন্দর আলোচনায় ছিলাম, কিন্তু সময়ের কাঁটা বলছে এখন তো থামতেই হবে। খুব শীঘ্রই আমরা নিয়ে আসব একেবি টিভির আরও একটি অ্যাস্ট্রোলজিক্যাল শো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার। নমস্কার।